নির্বাচনকে সামনে রেখে ভোট বাড়াতে কিংবা ক্ষমতায় যেতে রাজনৈতিক দলগুলো নানা কৌশল নেয়। জোট রাজনীতি বা পর্দার আড়ালের সমঝোতা বাংলাদেশের ইতিহাসেও নতুন কিছু নয়। প্রশ্ন হলো, একটি নতুন রাজনৈতিক শক্তি যখন পরিবর্তনের কথা বলে, নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে, নির্বাচনের সময় এসে কৌশলের নামে পুরনো বন্দোবস্তের রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়, তখন সেটা কিসের আলামত? আর যদি সেই দলের থাকে ইতিহাসের দায়ভার, তখন ব্যাখ্যা কি? এই সময়ে বিশেষ করে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তীতে যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি শক্তিশালী এবং গণতান্ত্রিক বহুত্ববাদী অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ার আলোচনা সামনে এসেছে, তখন জামায়াতের মতো পুরনো বন্দোবস্তের রাজনৈতিক দল, যারা আবার দল হিসেবে মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে সহযোগিতায় অভিযুক্ত, তার সাথে নির্বাচনী জোট করল এনসিপি। এখানে এনসিপি বলছে এটা নির্বাচনের সময়ের জোট, আদর্শিক জোট নয়। কিন্তু এমন দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে এনসিপি তার রাজনীতি নিয়ে কি বার্তা দিল? পেছনে তাকালে দেখা যায় 1987 সালে স্বৈরাচারী এরশাদের নির্বাচনে অংশগ্রহণকে আওয়ামী লীগ বলেছিল কৌশলগত অংশগ্রহণ। 1996-এ তত্ত্বাবধায়ক ইস্যুতে জামায়াতের সাথে আওয়ামী লীগের আন্দোলনকে বলা হয়েছিল কৌশল। 2001 সালে জামায়াতের সাথে বিএনপির নির্বাচনী জোট গঠনকে বিএনপি বলেছিল আদর্শিক ছিল না, ছিল কৌশলগত। প্রাবন্ধিক ফিরোজ আহমেদের মতে, পুরনোদের মাঝে কার সাথে সমঝোতা করছেন সেটা দিয়েও আপনার রাজনীতিকে চেনা যাবে। অর্থাৎ সঙ্গী নির্বাচনের মাধ্যমেই স্পষ্ট হয় একটি দলের আসল লক্ষ্য ও গতিপথ। নির্বাচনী ভোটের অঙ্ক হয়তো খুব বড় বিষয় নয়, কিন্তু এনসিপির মতো একটি নতুন শক্তিকে পাশে পাওয়া জামায়াতের জন্য নিঃসন্দেহে বড় এক রাজনৈতিক সফলতা। এমন কথা বলেছেন গবেষক আলতাফ পারভেজ। তিনি বলছেন, এই অধ্যায়ে কে বা কারা নৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, কিংবা এতে গণ অভ্যুত্থান সম্পর্কে ক্ষমতাচ্যুত সরকারের ব্যাখ্যা বিশ্লেষণ অনুমানগুলোতে জ্বালানি জোগানো হলো কিনা, সেই আলোচনা পণ্ডিতরা করবেন। এই নৈতিক ও রাজনৈতিক ক্ষতির শঙ্কা থেকেই এনসিপির অন্তত 30 জন নেতা জোট গঠনের বিরোধিতায় সরব হয়েছিলেন। তারা চিঠিতে লিখেছিলেন, মাত্র অল্প কিছু আসনের লোভে জোটে যাওয়া জাতির সাথে প্রতারণার শামিল। এনসিপি থেকে পদত্যাগ করা ডাক্তার তাজনুভা জাবিন অভিযোগ করেছেন, এটি কোনো তাৎক্ষণিক কৌশল ছিল না, এটি ছিল সাজানো একটি পরিকল্পনা। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, এনসিপি স্বতন্ত্র স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারো সাথে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না, সেটা 5 বছর পরে হতো, ঠিক প্রথম নির্বাচনেই কেন? কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে, যাতে জামায়াতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে। সুনিপুণভাবে এখানে এনে অনেককে জিম্মি করা হয়েছে। ইতিমধ্যেই এই জোটের প্রতিবাদে এনসিপি ত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। এনসিপি আগে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট গড়েছিল, কিন্তু জামায়াত এনসিপি জোট ঘোষণার আগে রাষ্ট্র সংস্কার আন্দোলন জানিয়ে দিয়েছিল এনসিপি ও এবি পার্টি জোটের আকাঙ্ক্ষা মানছে না। রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসিবুদ্দিন হোসেন এই ঘটনা প্রবাহ থেকে দুটি বড় শিক্ষা নিতে বলেছেন। প্রথমত, পরিচ্ছন্ন ইমেজ থাকলে জনগণের কাছ থেকে তহবিল বা চাঁদা তোলা সম্ভব, যা ডাক্তার জারা প্রমাণ করেছেন। দ্বিতীয়ত, কৌশল খেলার রাজনীতি আদতে একটি গণবিরোধী রাজনীতি। আমাদের প্রশ্ন এখানেই, বাংলাদেশে বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থানের পরে নির্বাচনগুলোতে নানা ধরনের কৌশল খেলার রাজনীতি হয়েছে। ক্ষমতায় যেতে, ভোটের অঙ্ক বাড়াতে আমরা নির্বাচনী জোট দেখেছি। সেটা পরবর্তীতে ক্ষমতাসীন দলকেও আদর্শহীন করেছে। যারা ক্ষমতায় যেতে নীতি বিসর্জন দেয়, তারা ক্ষমতায় গিয়ে কতটা নীতি বাস্তবায়ন করতে পারে? ঠিক এখানেই প্রশ্ন, কার সাথে সমঝোতা করে এনসিপি তারুণ্যের সম্ভাবনার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করল? নির্বাচনী কৌশলের নামে বাংলাদেশের রাজনীতি কি পুরনো ট্রেনেই উঠে পড়ল? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।